ইসমাইল মির্জা শুভরাত্রিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, আজ বিবিসির সাথে বিবিসি বাংলার সাথে এক সাক্ষাৎকারে তারেক রহমান তার দীর্ঘ 17 বছর পরে দেশের রাজনীতি, সংস্কৃতি, শিল্প, বাংলাদেশের ব্যবসা বাণিজ্য, বহির্বিশ্বের রাজনীতি সব কিছু মিলিয়ে তিনি একটা সাক্ষাৎকার দিয়েছেন এবং সেই কারণের জন্য আজকে আমাদের যে আলোচনার শিরোনাম তারেক রহমানের প্রত্যাবর্তন ও জাতীয় নির্বাচন নিয়ে আমরা কথা বলবো। আমাদের সাথে অতিথি হিসেবে রয়েছেন আমার প্রথমেই রয়েছেন রাজনীতি বিশ্লেষক অ্যাডভোকেট আবু হানার রাজ্জাকি এবং একই সাথে রয়েছেন সিনিয়র সাংবাদিক খায়রুল আনোয়ার রয়েছেন আমাদের সাথে। দর্শক, আমরা প্রত্যেকেই জানি যে 2024-এর একটা ঐতিহাসিক গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে বাংলাদেশ আওয়ামী সরকারের দেড় যুগের দুঃশাসনের একটা পরিসমাপ্তি ঘটেছে। আমরা শেখ হাসিনা থেকে বাংলাদেশ থেকে পালিয়ে যেতে দেখেছি এবং তার সাথে যারা সহযোগী ছিলেন তাদের অধিকাংশই এখন দেশে নেই। কেউ হয়তো দেশে থাকলে জেলে আছেন, অনেকেই হয়তো বা এখন আত্মগোপনে আছেন। এর মধ্যে আমরা দেখেছি যে সারা দেশে গত আওয়ামী সরকারের বিদায়ের পরে সারা দেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি তার নেতা কর্মীদের সাথে কথা বলেছেন, পেশাজীবীর সাথে কথা বলেছেন, নানা শিল্প সাংস্কৃতিক বিষয় নিয়ে কথা বলেছেন, ফলন শস্যাদি নিয়ে কথা বলেছেন, নানা বিষয় নিয়ে তিনি আলাপ আলোচনা করেছেন। কিন্তু গণমাধ্যমে সরাসরি এরকম সাক্ষাৎকার প্রথম বিবিসি বাংলার মাধ্যমে দিয়ে আমি সেই সাক্ষাৎকারের কিছু অংশ উল্লেখ করেই আমি জনাব খায়রুল আনোয়ার আপনার কাছে জানতে চাইব বিষয়টি নিয়ে। আমরা দেড় যুগের কথা বলছি, বিবিসির সাথে কথা বলেছেন এবং সাক্ষাৎকারে তিনি আগামী নির্বাচনের কৌশলের কথা বলেছেন, আওয়ামী লীগের রাজনীতির কথা বলেছেন, যারা অপরাধী সে নেতা কর্মীদের বিচারের কথা বলেছেন, বাংলাদেশের নির্বাচন কেন্দ্রিক রাজনৈতিক সমসাময়িক বিভিন্ন বিষয় তুলে ধরেছেন। পুরা তার বক্তব্যটা, ভাষণটা একেবারে অনেক বড় আকারে আমরা দেখতে পেয়েছি। আপনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, যিনি এখন লন্ডনে আছেন, দেশে ফিরে আসবেন অতি শীঘ্রই, তার এই দীর্ঘ দিন পর একটি বিদেশি গণমাধ্যমে সাক্ষাৎকার এবং সাক্ষাৎকার নিয়ে আপনার মূল্যায়ন কি? ধন্যবাদ। সম্ভবত 17 বছরের পর উনি এই প্রথম কোনো গণমাধ্যমের মুখোমুখি হয়েছেন। 17 বছর আগে তাকে সেনা সমর্থিত সরকার 111-এর তাকে দেশত্যাগে বাধ্য করে। তিনি নির্বাসিত জীবনযাপন করছিলেন। তো এই সময়ের ভিতরে কিন্তু উনি গণমাধ্যমে এক পর্যায়ে কিন্তু সরকারের আদালত থেকে একটা নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল তার বক্তব্য প্রচারের উপরে, এবং প্রেস ক্লাবে একটা অনুষ্ঠানে তার বক্তব্য প্রচার করা হয়েছিল দলীয় একটা সমাবেশে। প্রেস ক্লাব কর্তৃপক্ষ তখন সেটার বিরুদ্ধে ব্যবস্থা নেয়, সেই সময় কমিটি, যে নিষিদ্ধ ঘোষণা করে যে না, বিএনপির কোনো অনুষ্ঠান প্রেস ক্লাবে আর হবে না। তো এই বৈরী পরিবেশের ভিতর দিয়ে উনি সময় পার করেছেন, কিন্তু উনি নিবিড়ভাবে ওনার দলের কেন্দ্রীয় পর্যায় থেকে তৃণমূল পর্যায় পর্যন্ত কিন্তু উনি দলের সাথে নিয়মিত যোগাযোগ রেখেছেন, সেটা অনলাইন, ভার্চুয়াল, যেভাবেই হোক। এবং সেই যোগাযোগটা এত বেশি ছিল এবং সব কিছু মিলিয়ে আপনি একটা জিনিস লক্ষ্য করবেন, তারেক রহমান একটা বিষয়ে কৃতিত্ব দিতে হবে, এই 17 বছরে কিন্তু দলটাকে ধরে রেখেছেন। কিন্তু দলটা বিভিন্ন সময় সরকার থেকে গোয়েন্দা সংস্থা বিভিন্নভাবে দল ভাঙার চেষ্টা করেছে, এবং 24 সালের নির্বাচন আগেও কিন্তু একটা চেষ্টা করেছিল, কিন্তু কখন কিন্তু দলটাকে ভাঙতে পারেনি। এটা একটা বড় কৃতিত্ব তার। এবং তার এই সরকার পতনের পর, শেখ হাসিনা সরকারের, ফ্যাসিবাদী সরকার পতনের পর এখন পর্যন্ত তার বক্তব্যে কিন্তু সবসময় একটা পরিমিতিবোধ, পরিপক্কতা সব কিছু কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এই সাক্ষাৎকার উনি যেটা দিয়েছেন, সে সাক্ষাৎকারটি 2 পর্বের, আজকে প্রথম পর্ব প্রচারিত হয়েছে। সেখানে অনেক বিষয়ে খোলামেলা উনি বলেছেন, কিন্তু বক্তব্য প্রদানের ক্ষেত্রে আমার যেটা মনে হয়েছে উনি যথেষ্ট কৌশলী ছিলেন এবং সতর্ক ছিলেন, এবং বক্তব্যের ক্ষেত্রে ওনার এক ধরনের পরিমিতিবোধ ছিল। কিন্তু যেমন আপনি একটা বিষয় উনি বলেছেন যে এই গণ অভ্যুত্থানের মাস্টার মাইন্ডকে অনেকে মনে করে যে বড় দল হিসাবে, যেহেতু বিএনপি কিন্তু শুরু থেকেই আন্দোলনের, এই স্বৈরাচার বিরোধী আন্দোলনে কিন্তু বিএনপি দীর্ঘদিন ধরে সংগ্রাম করেছে। তাদের লক্ষ লক্ষ নেতাকর্মী জেলে গিয়েছে, মামলা হয়েছে, ঘরবাড়ি ছাড়া হয়েছে, ব্যবসা বাণিজ্য নষ্ট হয়েছে, অনেকেই ঢাকার বাইরে থেকে যারা আসছে তারা পাঠাও চালিয়েছে, উবার চালিয়েছে। এই অবস্থার ভিতর থেকে উনি যে দলটাকে ধরে রেখেছেন এটা একটা বিষয়। আর এই গণঅভ্যুত্থানের কৃতিত্ব, হ্যাঁ, শেষ মুহূর্তে ঠিক যে ছাত্র জনতার যে অভ্যুত্থানটা হয়েছে নেতৃত্বে ছাত্ররা দিয়েছে, এটা অনস্বীকার্য, অবিস্মরণীয় সেই আন্দোলন ছিল। কিন্তু এটা তো একদিনে হয়নি, অনেক সময় আন্দোলনের একটা বিস্ফোরণ হয়ে থাকে, সেখানে একটা বারুদ জ্বলে যায় যদি একটা মেসের কাটিয়ে দেন আপনি। সেখানে সে আন্দোলনে বিরাট পটভূমি ছিল এবং দীর্ঘদিন ধরে চলে এসে, কিন্তু সেখানে উনি কৃতিত্ব কিন্তু দলের দেননি। উনি বলেছেন না, এই আন্দোলনের কোনো ব্যক্তি বা কোনো দল মাস্টার মাইন্ড না, এই আন্দোলনের মাস্টার মাইন্ড হচ্ছে জনগণ, এখানে কৃতিত্বটা উনি দিয়েছে। তো এইভাবে আমি দেখেছি বক্তৃতাটা যতটুকু শুনেছি, সর্বক্ষেত্রেই উনি দলকেই হাইলাইট করেছেন যে আন্দোলনটা ভূমিকা ছিল, কিন্তু সব দলকে কৃতিত্ব দিয়েছেন কিন্তু
উনি সব দলের কথা বলেছেন, যে সব দলই গণতন্ত্রকামী যে দলগুলো ছিল তারা সবাই কিন্তু দীর্ঘ আন্দোলনে অংশ নিয়েছে। বিএনপি এককভাবে অংশ নিয়েছে সে কথা কিন্তু উনি একবারের জন্য বলেননি, বলেছেন যে সবাই আন্দোলনে ছিল, গণতন্ত্রকামী যারা ছিল শাসক বাদ দিয়ে তারা সবাই আন্দোলনে ছিল। তো এই ক্ষেত্রে আমরা যদি দেখি বিশ্লেষণ করলে ওনার বক্তৃতার এই ইতিবাচক দিকগুলো ছিল যে জনগণকে উনি কৃতিত্ব দিয়েছেন আন্দোলনের সফল হওয়ার জন্য, তাদেরকে মাস্টারমাইন্ড বলেছেন, এবং সকল দল যারা অংশ নিয়েছে তাদেরকেও কৃতিত্ব দিয়েছেন। তো এইভাবে আমি দেখি যে উনি কিছু প্রশ্নের জবাব উনি বেশ কৌশলী এবং মানে পরিপক্কতার পরিচয় দিয়েছে। একটা বিষয়, যেহেতু আপনি সাংবাদিকতার সাথে যুক্ত, দীর্ঘদিন দৈনিক বাংলা থেকে শুরু করে ইলেকট্রনিক মিডিয়া সব কিছুতেই আপনি কাজ করেছেন, আপনার অভিজ্ঞতা থেকে তিনি একটা কথা বলেছিলেন যে কোর্ট থেকে তার বক্তব্য প্রচারের একটা নিষেধাজ্ঞা সেই পতিত আওয়ামী সরকার সে নিয়ে এসেছিল। আপনি প্রেস ক্লাবের কথা খানিক আগে উল্লেখ করেছেন, সেখানে একটি ভাষণ বা অনুষ্ঠানে তাকে যুক্ত করার পর সেখানে প্রেস ক্লাবও কিন্তু তারা দেখেছে তৎকালীন যারা দায়িত্বে ছিলেন তারা বিএনপির অনুষ্ঠানকে সেখানে না করবার জন্য নানা অপচেষ্টা করেছেন। এবং আমরা একটা সময় দেখেছি একুশে টেলিভিশনে যখন তার সম্প্রচার বন্ধ করে দেওয়া হয়, ভাষণ প্রচার করা হয়, তারপর একুশে টেলিভিশনকে সম্প্রচার বন্ধ করা হয়। এই যে তার বক্তব্য বন্ধ করে রাখা, তাকে বক্তব্য দিতে না দেওয়া, গণমাধ্যমে না আসা, কিন্তু সেই প্রেক্ষাপটে বিবিসির এক প্রশ্নের জবাবে তিনি বলেছেন, আমি হয়তো 17 বছর দেশে ছিলাম না বটে, কিন্তু আমি এই 17 বছর আমার মন মানসিকতা সব কিছুই বাংলাদেশে ছিল। এই জায়গাটাকে আপনি কীভাবে দেখেন? তিনি কিন্তু কোথাও কিন্তু এমন কোনো কথা উল্লেখ করেননি যে কথার মধ্যে দিয়ে একজন যেটি ব্যক্তি বিশেষ আঘাত পাবে বা একজন ব্যক্তিকে আঘাত করে তিনি কথা বলেননি। তার বক্তব্যের মধ্যে যেটা বলছে পরিমিতবোধ ছিল, কিন্তু 17 বছর তিনি দেশে না থাকলেও দেশের মানুষের সাথে ছিলেন। না, এই বিষয়টা আমি কিন্তু উল্লেখ করেছি কিছুটা, যে উনি কিন্তু মানে সার্বক্ষণিকভাবে দলের সাথে নিবিড়ভাবে কিন্তু মানে যোগাযোগ রেখে চলেছেন। প্রথম দিকে তো সমস্যা ছিল যোগাযোগ করে, ভার্চুয়ালি যোগাযোগ বলেন বা আপনার অনলাইনে বলেন, সে সমস্যা ছিল, কিন্তু তারপরে উনি টেলিফোনে বিভিন্নভাবে বিভিন্ন পদ্ধতিতে কিন্তু তৃণমূল পর্যায়ে যোগাযোগ রেখেছেন। তো 17 বছর উনি নির্বাসনে বলেন বা দেশের থেকে বাধ্য হয়েছেন, তারপরে নেতাকর্মীদের সাথে না, তার দলটাকে যে পর্যন্ত ধরে রেখেছে, এর মাঝে বিএনপির চেয়ারপারসন ওনাকে কারাগারে যেতে হয়েছে, জেলে ছিলেন উনি। তো সেই অবস্থাও কিন্তু দল, উনি অসুস্থ, উনি সেভাবে দলে কোনো ভূমিকা রাখতে পারেন, ভাই হারিয়েছে। হ্যাঁ হ্যাঁ, ভাইকে হারিয়েছেন। এই কিছুর পরেও কিন্তু দলটা আপনি দেখেন দলে কিন্তু ভাঙন ধরতে পারে, সরকার সর্বোচ্চ পর্যায়ে ছিল। এখন একটা ঘটনা আপনাকে বলি, সেটা হচ্ছে যে এই ঘটনার সাথে ঠিক এটাকে এক করা ঠিক হবে না, কিন্তু কিছুটা আবার মিল পাওয়া যায় যে ইরানে যেরকম হয়েছিল আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি, উনি কিন্তু এক পর্যায়ে দেশ থেকে বাধ্য হয়েছিলেন, কারণ এই ইরানে যে শাহ রেজা শাহ পাহলভি ছিলেন, তাদের ওই সময় ছিল কি আপনার সাবাক গুপ্ত পুলিশ এবং গোয়েন্দা সংস্থা ছিল, তা বিরোধী মতের লোকজনকে ধরে নিয়ে যেত এবং অনেককে গুম করে ফেলতো। বাংলাদেশেও আমরা দেখেছি বিগত কয়েক বছরে যে এরকমভাবে গোয়েন্দা সংস্থা অনেক সময় গুম করেছে, আয়নাঘর করেছে, এটা আপনারা জানেন, গোয়েন্দা সংস্থাগুলো। তো সেই পরিস্থিতিতে এখানে দলীয় তৎপরতা চালানো খুব মানে কঠিন ছিল। সেই অবস্থার ভিতরে কিন্তু দলটাকে ধরে রেখেছেন তৃণমূল থেকে। যে রেজা শাহ পাহলভি কিন্তু এবং তার পুত্র শাসন ক্ষমতা থাকবার পর নানা অত্যাচার নির্যাতন করার পরেও কিন্তু আমরা দেখেছি 17 বছর পরে আবার উনি আয়াতুল্লাহ রুহুল্লাহ প্যারিস থেকে উনি সফল বিপ্লবের নেতৃত্বে দেশে ফিরে আসছেন আর কি। এখন ঠিক সেই ঘটনার সাথে একইভাবে হয়তো এটা বলা ঠিক হবে না, কিন্তু এটা তো ঠিক যে ফ্যাসিবাদের পতন তো হয়েছে, সেই ক্ষেত্রে বড় দল হিসেবে বিএনপির ভূমিকা কিছুটা মিল এখানে আছে হয়তো না। হ্যাঁ, সেই 17 বছর পর উনিও ফিরে আসছেন, বড় দল হিসেবে বিএনপির ভূমিকা আছে, ছাত্ররা অভ্যুত্থান নেতৃত্ব দিচ্ছে, তাদের ভূমিকা অবশ্যরণীয়, সে সাথে অন্য গণতান্ত্রিক দলও আছে, কিন্তু ঘটনাতে আবার কিছুটা সাযুজ্যতা পাওয়া যায়, এভাবেই জিনিসটা। নিশ্চয়ই আমি অ্যাডভোকেট আবু হানান রাজাকে আপনি শুনছিলেন, এবং রেজা শাহ পাহলভি এবং তার ছেলে যখন শাসন ক্ষমতায় ছিলেন সেই সময়কার কথা উল্লেখ করলেন, এবং উল্লেখ করতে গিয়ে যেটি আমার মনে পড়ে যতটুকু, যে এই 15 বছর বা 16-17 বছর শাসন আমলে তারা পিতা পুত্র যখন পুত্র শাসন নিল, তখন তারা দেশকে নানাভাবে অন্যায় অত্যাচার এবং মানুষের প্রতি ফ্যাসিজম করবার চেষ্টা করলো। তখন কিন্তু এই আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি তিনি কিন্তু দেশান্তরিতে ছিলেন, বিদেশে বসেই কিন্তু তিনি দেশের নানা বিষয়কে সংগঠিত করেছেন, মানুষের দুঃখ দুর্দশার কথা শুনেছেন। একই অবস্থা কিন্তু খানিকটা জনাব খায়রুল আলম মুকুল বলবার চেষ্টা করলেন। আমার কাছে মনে হয় যে এখানে খুব বেমিলের কিছু নয়। তারেক রহমান সাহেব তিনিও কিন্তু বিদেশে বসে দেশে সংগঠিত করেছেন দেশের নেতা নেত্রীকে, তিনি যাতে এই দলটাকে ভাঙতে না পারে। গত জাতীয় নির্বাচন আপনি দেখেছেন ভাঙার চেষ্টা করেছে, ইতিপূর্বে ভাঙার চেষ্টা করেছে, যাদেরকে জেলে নেওয়া হয়েছে তাদেরকে এমপি মন্ত্রিত্ব লোভ দেখানো হয়েছে। সেই প্রশ্নের সাথে আমি যদি যুক্ত করতে চাই আপনার সাথে একজন গুণী আইনজীবী হিসেবে, যে বিগত আওয়ামী আমলের শাসনটাকে আপনি আসলে কিভাবে দেখেন, যে কীরকম হয়েছিল গত 15 বছরের শাসন ব্যবস্থা?
ধন্যবাদ আপনাকে, আমার সহ-আলোচক এবং এটিএন বাংলার দর্শক শ্রোতা সবাইকে আমার শুভেচ্ছা। বিগত 16 বছরের আন্দোলন, আমি সেই সরকার পতন হওয়ার বোধহয় 3-4 বছর আগে থেকে বা 5-7 বছর আগে থেকে ধরেন মোটামুটি আমার টকশো শুরু, পতনের 7-8 বছর যদি যাই পিছনে, বা 5-7 বছর। তো আমি আমার সাধ্যমতো যেটুক তুলে ধরার চেষ্টা করছি। এই আয়নাঘরের কথা তখন বলেছি, এই সেনা অফিসার হত্যার কথা বলেছি, এবং আমি বলি, যেহেতু আগে পিছনের সরকার একটা বলেনি, তারপরে তারেক জিয়ার প্রসঙ্গে আসি। জি, নিশ্চয়ই নিশ্চয়ই। সেটা হচ্ছে এই যে একটা দেশের ভিতরে 3টে জিনিস যদি না থাকে মিনিমাম, লম্বা ফর্দ দিতে পারবো সেটা অন্য, 3টে জিনিস যদি না থাকে তাহলে ধরেন দেশের সার্বভৌমত্ব থাকে না। সেটা হলো 1 নম্বর আপনার কথা বলার স্বাধীনতা, 2 নম্বর আপনার জানমালের নিরাপত্তা, 3 আপনার চলাফেরার স্বাধীনতা। এই 3টে বিষয় বেসিক, অন্যান্য জিনিস এক্সটার্নাল ইন্টারনাল বিভিন্ন আছে। এই 3টে জিনিস ছিল না। এখন বলতে পারেন যে হ্যাঁ, ফ্রিডম অফ স্পিচ যদি বলি আমি, সবসময় ছিল বাংলাদেশে, কিন্তু ফ্রিডম আফটার স্পিচ ছিল কিনা সেটা একটা প্রশ্ন। আপনারা একটা কথা বলে ফেলতে পারেন, এটি আপনার ফ্রিডম, কিন্তু ফ্রিডম আফটার স্পিচ ছিল না। টক সত্ত্বেও বহু লোক বের হওয়ার পর চলে অ্যারেস্ট হয়ে গিয়েছে। সবচেয়ে ট্র্যাজিক যেটা, আপনাকে আমি আয়নাঘরে নিয়ে যাচ্ছি, আমি আপনার কলিগ অথবা আপনার সিনিয়র অফিসার বা 2 স্টেপ সিনিয়র জুনিয়র অফিসার, আপনাকে আমি আয়নাঘরে দিয়ে আসলাম, আপনি 7-8 বছর থাকলেন, আমি বাসায় গিয়ে ভাত খেলাম কিভাবে? আপনি বিশ্বাস করেন, আমাকে খুব টাচ করে এটা। যখন এখনকার পলিটিশিয়ান আমি যখন দেখি যে টাচ করে না, আমার খুব কষ্ট হয়। আমি পলিটিশিয়ান নাম বলার দরকার নাই, যারই হোক, আমরা এই আবহাওয়ায় মানুষ, এই আবহাওয়ায় বড় হইতেছি, আমরা দেখে আসতেছি। আপনাকে আমার বুঝাইতে হবে না যে কিরণ সাহেব বাংলাদেশের রাজনীতির অবস্থাটা কি, কিরণ সাহেব সত্য কথা কি বলা যায় কি না, এই প্রশ্ন করার কোনো প্রয়োজন নেই, আমরা জানি। সেদিক থেকে যে আমি বিবেচনায় নেই, আপনি যে ঘটনায় 57টা সেনা অফিসার মারা গেছে, এটা একটা তুচ্ছ থেকে তুচ্ছতর ঘটনা। এই ঘটনায় 57টা অফিসার মারা যেতে পারে না, ধরে নিলাম মারা গেছে তর্কের খাতিরে। তারপরে যখন সেনাকুঞ্জে এটা নিয়ে প্রতিবাদ করা হলো, তারপর 200-250 অফিসারের চাকরি চলে গেল। এই ছিল বাংলাদেশ গত 16 বছর। আপনি শাপলা চত্বরে হিন্দু মুসলমান না মৌলবী নাকি আমার দেখার দরকার নাই, আপনি গুলি করে মিছিল ছত্রভঙ্গ করতে পারেন না। আপনি একটা রিটায়ার্ড মেজরের বুকে একটা ওসি প্রদীপ নির্বিকার গুলি চালাইয়া থাকতে পারে না। আপনি যে চিত্রটা বললেন, সেখানে ব্যক্তি তারেক জিয়ার তো সাহেবের উপরে যথেষ্ট টর্চার হয়েছে। তারেক জিয়ার বয়স তখন কত ছিল আমার এভারেজ আমি হিসাব করলে 17 বছর আগে 40-42 ছিল, এখন তার বয়স হচ্ছে 57 থেকে 59 আমার ধারণা, আমি জানি না, তার বয়স এরকম বয়সের। তো সে তো তখন কোনো রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল না। আর পাশাপাশি যদি আমরা সেই পতিত সরকারের কথা বলি, উনি সবসময় খালি ওনার ফ্যামিলির লোকজন মারা গেছে এগুলি বলতেন। ভালো কথা বলেন, এটা তো ট্র্যাজেডি আছে, কিন্তু এই ট্র্যাজেডির পর টানা 2 টার্ম ক্ষমতা আসার পর 3 টার্ম চলে যাওয়ার পর এগুলো মানুষ ভুলে যায় কেন? বরং আপনার আরো ব্যথা থাকা উচিত যে অন্য কোনো বাবাকে যদি কেউ নির্যাতন করে হত্যা করে ফেলে, তখন ওই ব্যথাটা পাওয়া উচিত। কাজে ওনার ফ্যামিলির যে টর্চার হয়েছে কোনো সন্দেহ নাই, সেই টর্চার থেকে এই দেশের মানুষের নিরাপত্তা আরো বাড়া উচিত ছিল। যে বাপ হারার বেদনা আমি বুঝি, ভাই হারানোর ব্যথা আমি বুঝি, কাজেই কারো বাপ যাতে না হারায়, কারো ভাই যাতে না হারায়, কেউ যাতে বিনা বিচারে নিহত না হয়, কারো যাতে আয়নাঘরে না থাকতে হয়, এইটা হওয়া উচিত ছিল তার ব্রত। বাট সে হয়েছে রিভার্স। আমার ফ্যামিলি মারছে, আমি কাউকে সারভাইভ করতে দিব না। কীট পতঙ্গের মতো মানুষ মেরেছেন, সেখানে তারেক জিয়াও নির্যাতিত হয়েছে। এখন আমি ছোট্ট পরিসরে আসি। তারেক জিয়া সাহেবের যে বক্তৃতাটা, ভাষণটা আমি মোটামুটি শুনছি, বোধহয় 40-45 মিনিটের ভাষণ আমি মোটামুটি শুনছি। সাক্ষাৎকার মোটামুটি আমি শুনছি। এটা যেটা মনে হয়েছে আমার, প্রথমভাবে বলি আমি, সে খুব প্রেসাইজ, মানে খুব সাজানোভাবে বলছেন, এবং শব্দ চয়ন ভালো ছিল, শব্দের রিপিটেশন কম। আমরা যেমন টকশো করতেছি হ্যাঁ করতেছি, ওই রিপিটেশনটা কম। ডেফিনেটলি হোমওয়ার্ক করছেন, এটা কিন্তু আমি ডিসকারেজ করছি না। অফকোর্স তার মতো নেতা, সে যেহেতু বিএনপির মাথার তাজ সবার,
সুতরাং তার হোমওয়ার্ক করেই সবসময় বক্তৃতা দেওয়া উচিত। সব সময় আপনি কখনোই হোমওয়ার্ক ছাড়া আপনি বক্তব্য রাখতে পারবেন না। এবং আমি তারেক জিয়া সাহেবের কাছ থেকে একটা জিনিস প্রত্যাশা করব আপনাদের মাধ্যমে, যে রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নাই, দিস ভেগ টার্ন শুড বি উইথড্রন। শেষ কথা বলতে কিছু নাই মানে সকালে একটা বিকালে একটা, এটা যাতে সামনে না হয়। আমি ওনার কাছ থেকে এই পরিবর্তনটা আশা করি। আমি বলছি না, উনি বলছেন। এটা কিন্তু আমাদের একটা প্রচলিত কথা যে রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নাই, এই কথা থাকতে পারবে না। এটা কি ফাজলামি নাকি? আপনি দেশ চালাবেন, আপনার কথা ঠিক থাকতে হবে। এইবার আসেন, আমি বিএনপির সাথে সম্পৃক্ত না, সুতরাং নেতা হিসেবে তারেক জিয়া সাহেব কেমন আমি এই সনদ দিতে পারবো না, কিন্তু তার প্রতি আমার কোনো অশ্রদ্ধা নেই। কারণ আপনি নেতা হইতে হলে পাশে বসে তাকে দেখতে হবে, তার নেতৃত্ব, তার কিন্তু যেটুকু আমরা বাইরের থেকে দেখছি তাতে এত বড় একটা সংগঠন এত নির্যাতনের পরেও উনি যেভাবে ধরে রাখছে, ওনার নিশ্চয়ই কিছু গুণ আছে। এরপরে আসেন, নেতা হিসেবে বললাম এটা। এরপরে যদি ধরেন প্রশাসক, সেটার জন্য আমাকে দেখতে হবে উনি ক্ষমতায়। আপনি একমাত্র প্রশাসন কীরকম প্রশাসক এটা দেখতে হইলে, যেমন আমি জিয়াউর রহমান সাহেবরে দেখছি, হি ওয়াজ এ ভেরি স্ট্রং অ্যাডমিনিস্ট্রেটর। জিয়া সাহেবরা যদি আমি একটু মূল্যায়ন করি, আমি তখন ইস্পানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজে পড়ি, কুমিল্লা ক্যান্টনমেন্ট। তখন উনি সিএমএলএ এবং উনি আমাদের স্কুল ভিজিট করছেন। তার আগে উনি এখানকার জিওসি ছিলেন, যখন এক সময় ওই ক্যান্টনমেন্টের পদাধিকার বলে ওই ইস্পানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজের চেয়ারম্যানও ছিলেন। আমি তখন সম্ভবত 8-এ পড়ি, আমার যতটুকু মনে পড়ে। এই তার সাথে আমার সাক্ষাৎ, এবং আমার ক্লাসে একজনে বলছিল তুমি কোথায় ভর্তি হবে। ভালো ইংরেজি পারতো না, জিয়াউর রহমান সাহেব তো চোস্ত ইংরেজি বলতো। তো ও ইংরেজিটা ভালো পারে না, বললো যে আমি নটরডেম কলেজে পড়বো। বললো তুমি নটরডেম কলেজে পড়বা, ইউ মাস্ট ফ্লুয়েন্ট ইন ইংলিশ, এবং খুব স্মার্টলি। আর ওনার চোখ তো দেখা যেত না, উনি অলওয়েজ একটা সানগ্লাস পরতো। শুনছি ওনার চোখে নাকি সম্মোহনী শক্তি আছে, এটা শোনা কথা, বাট আমরা তার খোলা চোখ দেখিনি। এই একবার। আরেকবার দেখালো, বিজ্ঞান মেলায় আসছিলাম ঢাকায়, তখন আমরা বিজ্ঞান মেলা, আমি একটা প্রাইজ পাইছিলাম, আমাদের ইস্পানি পাবলিক কলেজে 3 জন আসছিলাম। লাস্টে যখন দেখা করি ওনার সাথে বঙ্গভবনে, উনি তো এইসব বিষয়কে উৎসাহিত করতেন। এই বিজ্ঞান মেলাটা কিন্তু ওনার সময় শুরু হয়েছে। তো আমরা যখন আমাদের এখানে ইস্পানি মনোগ্রাম লেখান, যখন আমরা সামনে গেলাম, ও ইউ আর ফ্রম ক্যান্টনমেন্ট, কুমিল্লা ক্যান্টনমেন্ট ইস্পানি স্কুল অ্যান্ড কলেজ, ওকে টেক 2 প্যাকেটস, মানে সবাই খাবার দিচ্ছিল, 2 প্যাকেট করে আমরা নিয়ে আসছি। তার দাঁড়ানোর স্টাইলটা আমার মনে আছে, চশমা তো পরা আছে, দেখি নেই চোখ, কিন্তু একটা পার্সোনালিটি মনে হইতো আমার কাছে। আমি কিন্তু খুব ভক্ত ছিলাম তার পার্সোনালি। এখন যদি বলে আমি খুশি করতে, আমি কিন্তু বিএনপির যথেষ্ট সমালোচনা করছি, কিন্তু আমি আজকে ব্যক্তি জিয়ার কাছে যখন যাচ্ছি, আমি তার ব্যক্তিত্বে অভিভূত ছিলাম। টয়েস আমি তার সাথে দেখা হয়েছে। আসেন বেগম খালেদা জিয়া, আই মেট হার ওয়ান্স। উনি তখন বিরোধী দলের নেত্রী। কোনো একটা প্রসঙ্গে কেউ একটা দাওয়াত পাইছিল, তাকে রিপ্রেজেন্ট করতে আমি গেছিলাম। কোন প্রসঙ্গে সেটা বলছি না, বাট আমি ইফতারের সময় গেছিলাম। উনি তখন বিরোধী দলের নেত্রী হিসাবে বিরোধী দলের ইয়েতে, উনি একটা চেয়ারে বসলে 2 সাইডে একটু গ্যাপ রাখতো। আমি কিন্তু যখন পরিচয় দিলাম যে আমি অমুক খান থেকে আসছি, আমাকে বলল, আমার ঠিক খেয়াল নেই আমাকে তুমি বলছে না আপনি বলছে, কিন্তু আমি তার পাশের চেয়ারটায় বসলাম, মাঝখানে একটু গ্যাপ আছে। এটা ন্যাচারালি থাকতেই পারে, একজন 1 নম্বর উনি একজন উচ্চ শ্রেণীর মানে নেত্রী প্লাস মহিলা, একটা প্রাইভেসি, ওটা নিয়ে আমার কাছে কোনো, কিন্তু আমি তার পাশে ছিলাম। আমি ওই মুহূর্তে তার যতটুকু দেখছি, আমি সিন্স দেন আই রেসপেক্ট হার লাইক এনিথিং। মানে অ্যাপিয়ারেন্সে মনেই হয়েছে যে না, তার ভিতরে কিছু পার্সোনালিটি আছে এবং কিছু, এটাকে কি বলে, কমিটমেন্টের সুলভ মহিলা উনি। এটা তাকে দেখা, এটা বলার পিছনে কারণ হচ্ছে, তারপরে যদি আমি এখন তারেক জিয়ার সাহেবের কাছে আসি, সেখানে আমি এই 2টা জিনিস এখনও কম্পেয়ার করতে পারছি না, কারণ আমি তো দেখি নাই তেমন কিছু। বাট তার এই ভাষণে বা এই ইন্টারভিউটায় মনে হয়েছে যে সে হয়তো, আমার কাছে মনে হয় যে একটা ভালো চিন্তা ভাবনা করতেছেন বলে আমার কাছে মনে হয়। এটা আমার তার এই ভাষণটায় মানে ভাষণ, সরি বারবার ভাষণ বলছি, ওই সাক্ষাৎকারটায়। এবং আরও একটা ব্যাপার প্রমাণ করে যে তারা ইন্টারভিউ দেওয়ার পর যে 17 বছর উনি অফিসিয়ালি কারোর সামনে আসতে পারেননি, একটা স্বৈরাচারের পতনের পর উনি পারতেছেন। কিন্তু আমার কাছে আরও একটা ব্যাপার থাকবে, আমি ওনার কাছ থেকে আরেকটু উদারতা চাই আজকে। আমি যেটা বলবো পরিষ্কার, আমার কাছে কোনো ছল চাতুরি নেই। যেমন ধরুন আজকে ইউনূস সাহেব ক্ষমতায় আছেন, ক্ষমতায় থাকার মানে উনি সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি, এতে কোনো সন্দেহ নাই।
আপনার আমার জন্য উনি ব্যক্তির জন্য সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি। তাতে কিন্তু তারে আমরা এনজিও সরকার, অথর্ব, এমন কোনো নেগেটিভ ভাষা নাই, প্রয়োগ করা হয়নি সোশ্যাল মিডিয়ায়। আমরা কিন্তু অনেকের বেলায় এইসব ভাষা তো দূরের কথা, এখনও বাংলাদেশের বহু রাজনীতিবিদদের ব্যাপারে আমরা এরকম শব্দ প্রয়োগ করতে পারবো না। আমি নিশ্চিত করে বলে দিচ্ছি পারবো না। এই যে পারবো না, কেন পারবো না আমি বলছি না সেই অশালীন ভাষায় আমি কথা বলবো, কিন্তু আমি সমালোচনা করতে যে পারবো না, এই যে জড়তাটা এইটা দূর করে দিতে যে পারবে, তার কাছে আমার কাছে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য ব্যক্তি মনে হবে। সে হোক তারেক জিয়া, কিংবা হোক ইউনূস সাহেব, হোক XYZ। মানে মানুষের মনের ভিতরে অবশ্যই শালীনতা থাকতে হবে, সীমার বাইরে যেতে পারবে না, কিন্তু একটা গঠনমূলক কথা বলার থাকতে হবে, সেই সুযোগটা দিতে হবে। যেমন ধরেন তারেক জিয়া সাহেব বলছেন, তাকে প্রশ্ন করা হয়েছে, আপনাকে বলা হয় আন্দোলনের মাস্টার মাইন্ড। উনি বলছেন যে এটার মাস্টার মাইন্ড বলতে ইনফ্যাক্ট যেটা উনি বুঝেছেন সবকে, সকল শ্রেণীর পেশার, জনগণকে বুঝিয়েছে। অফকোর্স সেটা নিয়ে আমার দ্বিমত নাই। কিন্তু আজকে এই যে মনে করেন আজকে তারেক জিয়া সাহেব রাজনীতি করতে চান, ওনার একটা প্ল্যান আছে না, একটা প্ল্যান করেই তো আগাইতে হচ্ছে। এটা কিন্তু দাবা খেলার মতো, তামাশা নয়, দাবার চাল। ওনার একটা বক্তব্য একটা চাল, তার পার্শ্ব প্রতিক্রিয়া কি সেটা একটা চাল, পার্শ্ব প্রতিক্রিয়ার ভিত্তিতে কি কথা আসে সেটাও একটা চাল। তো এই যদি আপনি চালগুলো ধরেন এই হিসাবে, তো সেই হিসাবে আপনাকে ধরে নিতে হবে যে, যেমন ধরেন এত বড় একটা অপারেশন হইল, আন্দোলন 12 বৎসরের, চিন্তা করেন, মানে আন্দোলন 12 বৎসরে যদি ধরি 2008-এর পরের টানটা থেকে, তাহলে আন্দোলন 12 বৎসরের, 12 বৎসর কিন্তু বাংলাদেশ সমস্ত রাজনীতিবিদ মিলে, সব দল মিলে হাসিনাকে অপসারণ করতে চেয়েছে, কিন্তু হাসিনা 15 বছর ক্ষমতায় ছিল। আবার ইউনূস সাহেবকে ফ্রম ডে ওয়ান সমস্ত প্রশাসন যন্ত্র, সমস্ত রাজনীতিবিদরা তাকে সহযোগিতা করতেছে বলে দাবি করে, কিন্তু সে কিন্তু টালমাটাল হয়ে গেছে। এই যে বিষয়গুলা, আই এম টকিং অ্যাবাউট সহযোগিতার নমুনা, এর চেয়ে বেশি ভেঙে বলার প্রয়োজন নেই। আবার যদি আপনি ফখরুদ্দিন সাহেবের শাসনামলটায় যান, সেখানে তার পাশে একজন সেনাপ্রধান ছিলেন, মাটি থরথর করে কেঁপেছে। ইউনূস সাহেবের পাশেও কিন্তু একজন সেনাপ্রধান আছেন, মাটি থরথর করে কাঁপে না। মানে এই যে বিষয়গুলো, এটাকে উপলব্ধি করতে হবে। এবং সেক্ষেত্রে আমি বলতে চাচ্ছি, এই যে এত বড় একটা আন্দোলন হলো, টার্নিং পয়েন্ট যে জুলাইয়ের, অফকোর্স যেখানে নেটওয়ার্ক বন্ধ ছিল, আপনার সোশ্যাল মিডিয়া বন্ধ ছিল, তারপরে যখন অপারেশনটা হয়েছে, দেয়ার ওয়াজ এ প্ল্যান এবং দেয়ার ওয়াজ এ লিডারশিপ। সেটা যেই হোক, উনি রাজনৈতিক যে বক্তব্যটা দিচ্ছেন, ইট ইজ অ্যাকসেপ্টেড ডেফিনেটলি, বাট আমি বলছি খুব বিনয়ের সাথে, এরকম প্রোগ্রাম আপনার কোনো কোঅপারেশন ছাড়া, কোনো লিডারশিপ ছাড়া, কোনো মাস্টার প্ল্যান ছাড়া এটা হয় না। যেহেতু আপনার নেটওয়ার্ক ছিল না, সোশ্যাল ওয়ার্ক ছিল না, তাহলে মুভ করছে কিভাবে? সুতরাং দলমত নির্বিশেষে সবাই করছে। কারণ আমি দেখছি উনি এই কথাগুলো বলেছেন, যেমন আপনার কি বলে, সেনাপ্রধান, এই সেনাবাহিনীর রিটায়ার্ড অফিসাররা তার ওয়াইফ বাচ্চা সহ নেমে এসেছে, একটা ব্যতিক্রম ধর্মী পুরো আন্দোলনটাই এবং অভ্যুত্থানটাই ছিল একেবারে সকল শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণ। তিনি সেটা বলেছেন, কৃষকের কথা সব বলেছেন। আমি খুব বিনয়ের সাথে বলছি যে একটা প্ল্যান ছাড়া বোধহয় এটা নিশ্চয়ই, এবং সেই প্ল্যানটা গণমানুষ, এবং উনি হয়তো খুব উদারপন্থী বলে, একটা উদারপন্থী বলে শেয়ার করছেন, মানে কাউকে ছোট করেন। তিনি নিজে কিন্তু বলেনি এটির মাস্টারমাইন্ড আমি না, এটা বলতে চাই। আপনার এই যে বলে যে মাস্টার মাইন্ড উনি বলেছেন, কৃতিত্ব তো চায় না, সেই হিসেবে ওনার একটা বিনয়ের প্রকাশ ঘটেছে। কিন্তু বাস্তবতা যেটা হচ্ছে যে বিভিন্ন সময় কিন্তু সমন্বয়ক বা যারা নেতা, তারা দু এক সময় বলেছেন, যখন আন্দোলন পিকে চলে গেছে কি হবে, তখন তারা কিন্তু যোগাযোগ করেছেন তারেক রহমানের সাথে। তখন বলেছেন যে আপনারা এখন এক দফার আন্দোলনে যান, সরকার পতনে। এটা কিন্তু তারা বলেছে। অর্থাৎ উনি এক ধরনের দিক নির্দেশনা দিয়েছেন যে এখন আর কোনো সুযোগ নেই, ফিরে যাওয়ার সুযোগ নেই, এখন এক দফার আন্দোলনে যেতে হবে, সরকারের পতন। তো বৈষম্য বিরোধী থেকে যে আন্দোলন পিকে উঠে আসলো, তখন তারা যোগাযোগ করলো, এদেরকে ধরে নিয়ে গেল, ডিবি হারুনের ওখানে ইয়ে করলো, স্টেটমেন্ট দেওয়া হলো। কিন্তু শেষ মুহূর্তে কিন্তু উনি বলেছেন, এটা তারেক রহমান কখনো বা তার দল দাবি করে নাই, কিন্তু বৈষম্য ছাত্র আন্দোলনের নেতাদেরকেও বিভিন্ন সময় বলেছে, যখন যোগাযোগ করা হয়েছে
তখন বলেছেন তিনি এক দফার আন্দোলনের এটা কিন্তু দলের কেউ কেউ তার দলেরও কেউ কেউ বলেছেন এটা। নিশ্চয়ই নিশ্চয়ই আমরা দেখতে চাই একজন ভালো শাসক, একজন ভালো প্রশাসক আর রাষ্ট্রনায়ককে আমরা দেখতে চাই। যেরকমভাবে আমাদের আজকের অতিথি অ্যাডভোকেট আবু হানা রাজ্জাকী বলেন, আমরা মরহুম রাষ্ট্রপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে দেখেছি, খালেদা জিয়াকে দেখেছি, এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনিও দেশে ফিরে আসবেন। আমরা একজন ভালো শাসকের অপেক্ষা আছি। প্রিয় দর্শক, আমরা ইস্পানী মির্জাপুর শুভরাত্রিতে একটা ছোট্ট বিরতি নিচ্ছি। বিরতির পর আমাদের যে দুজন অতিথি রয়েছেন, অ্যাডভোকেট আবু হানা রাজ্জাকী, সিনিয়র সাংবাদিক জনাব খায়রুল আনোয়ার মুকুল, তিনিও থাকবেন আমাদের সাথে। ইস্পানী মির্জাপুর শুভরাত্রিতে আবারও আমরা ফিরে এসেছি। আমরা কথা বলছিলাম তারেক রহমানের প্রত্যাবর্তন ও জাতীয় নির্বাচন প্রসঙ্গে নিয়ে। আমরা নানা আলোচনার মধ্যে দিয়ে আমরা যেটি বুঝতে পারলাম সেটি হচ্ছে জনাব তারেক রহমান তার বিবিসির সাথে সাক্ষাৎকারে যে কথাগুলো বলেছেন সেগুলো আসলে গণমানুষের কথা, জনমানুষের কথা। এবং জনাব খায়রুল আনোয়ার মুকুল কিন্তু একটা জায়গায় একটু মিলানোর চেষ্টা করেছেন যে রেজা শাহ পাওয়ালেবির বা তার ছেলে যে শাসন আমলে 15, 16, 17 বছর যেভাবে আয়াতুল্লাহ রুহুল্লাহ খুমেনি বিদেশে বসে দেশকে পরিচালনা করেছেন, দেশের মানুষের কথা শুনেছেন, সেইভাবেই কিন্তু তারেক রহমান সাহেবও দেশে না থাকলে দেশের বাইরে অবস্থান করেও কিন্তু বাংলাদেশের তার দলকে, জনগণকে, মানুষকে, সকলকে কিন্তু তিনি তার ঐক্যবদ্ধ রাখবার তিনি চেষ্টা করেছেন। আমরা একটা জায়গায় একটু আসতে চাই, এটা আজকে হঠাৎ করে মনে হলো যে এই বিষয়টি আমি একটু আনি, যেহেতু আপনাকে পেয়েছি মুকুল ভাই এবং আবু হানা রাজ্জাকী ভাই দুজনকে। প্রয়াত লেখক গবেষক বদরুদ্দিন উমর একটা কথা বলেছেন, তিনি মৃত্যুর আগেই সেই কথাগুলো রেকর্ডে আছে, জবানবন্দিতে নিয়েছে। সেটি হচ্ছে শুধু নির্বাচনের কারচুপি নয়, শেখ হাসিনা সম্পর্কে বলেছেন, শুধু নির্বাচনের কারচুপি নয়, রাজনৈতিক প্রতিপক্ষের উপর নিষ্ঠুর দমন চালিয়েছেন শেখ হাসিনা। যেহেতু শেখ হাসিনার প্রসঙ্গে এসেছেন, রাজ্জাকী ভাই বলেছেন যে গত 15 বছরের শাসন আমলের কথা বলেছেন, কোনো রাজনৈতিক দল যাতে কার্যকরভাবে নড়াচড়া করতে না পারে সেজন্য নির্যাতন করা হয়েছে, প্রচুর মানুষকে গ্রেপ্তার করে বছর পর বছর আটক রাখা হয়েছে। আয়নাঘরের কথা তিনি বলেছেন, আয়নাঘর নামে টর্চার সেল তৈরি করা হয়েছে, যেটা শেখ মুজিবের আমলও ছিল না। তিনি শেষে একটা কথা বলেন, শেখ মুজিব বিরোধীদের সরাসরি হত্যা করতেন, শেখ হাসিনা শুধু হত্যা করতেন না, নির্যাতন করতেন এবং এতে করে এক ধরনের বিকৃত আনন্দ পেতেন। আমরা বদরুদ্দিন ওমরের সেই জায়গাটাকে আমরা কীভাবে দেখি, যেটি খানিক আগে সম্মানিত আইনজীবী আবু হানা রাজ্জাকী ভাই গত শাসন আমলের কথা বলছিলেন। এই বিষয়টি তো বলা হয়েছে, আর এটা তো খুব নতুন কিছু না। এই বিষয়ে গত 1-1.5 বছর অনেক আলোচনা হয়েছে। বদরুদ্দিন ওমর এই উপমহাদেশের রাজনীতির একজন নীরব, বলবো না যেহেতু উনি লেখালেখির মধ্যেই ছিলেন, পর্যবেক্ষক বলা চলে। সব কিছু উত্থান, রাজনীতির উত্থান পতন অনেক কিছু উনি দেখেছেন। ওনার বাবা একজন নামকরা রাজনীতিবিদ ছিলেন, শেরে বাংলা, তারপরে সরওয়ার্দী, এদের সাথে উনি রাজনীতি করেছেন। তো এবং খুব বিদগ্ধ ব্যক্তি ছিলেন, পণ্ডিত ব্যক্তি ছিলেন। তারই ছেলে বদরুদ্দিন ওমর। এবং ভাষা আন্দোলনের পরে কিন্তু বদরুদ্দিন ওমর বইটি সবচেয়ে অথেন্টিক বই হিসেবে বিবেচনা করা হয়। আর শেখ হাসিনার শাসন আমলের শেষ দিকে কিন্তু উনি খুব সোচ্চার ছিলেন। তখনও কিন্তু বোঝা যায়নি যে শেখ হাসিনার পতন হতে যাচ্ছে। সেই সময় উনি বেশ কিছু পত্রপত্রিকা ইন্টারভিউ দিয়ে কথা বলেছিলেন যে এইভাবে এই সরকার থাকতে পারে না, স্বৈরাচারী সরকার। এবং এই যে গুম খুনের বিষয়গুলো উনি তুলে ধরেছে, এবং এটা তো সত্যি ঘটনা। এখন যে বিষয়গুলো সামনে আসছে, ধরুন আয়নাঘর, গুম খুন, তারপরে ওই যে বললেন যে আপনার 57 জন অফিসার, মানে ক্যাপ্টেন র্যাঙ্ক থেকে শুরু করে মেজর জেনারেল, বিডিআরের চিফ, এদেরকে হত্যা করা হয়েছে। কেন, কীভাবে, সেটা কিন্তু এখন পরিষ্কার না। এই ধরনের শাপলা চত্বর যেটা হয়েছে, তো এইভাবে হয়েছে। এবং মানুষকে, আপনি জানেন যে ইলিয়াস আলী বিএনপির একজন উল্লেখযোগ্য সংগঠক ছিলেন, তার হদিশ কিন্তু আজ পর্যন্ত পাওয়া যায়নি। ঢাকা শহরে একজন বড় সংগঠক ছিলেন চৌধুরী আলম, তার হদিশকে আমরা জানি। আপনি জানেন মায়ের ডাক বলে একটা সংগঠন হয়েছে, এখানে যারা সংগঠিত করেছেন তাদের কারো ভাই, কারো ছেলে, এরা কিন্তু হারিয়ে গেছে। এদের আজ পর্যন্ত আর কোনো সন্ধান পাওয়া যায়নি। কিন্তু অনেকে যায় যে ঠিক আছে মারা গেছে, লাশটা যাতে আমরা পাই, সেটা কি পেয়েছেন? সেটা পায়নি। কিন্তু আবার গোয়েন্দা সংস্থার যেভাবে ব্যবহার করা হয়েছে, এই যে মিডিয়ার কথা যদি বলি, আমি মিডিয়াতে কাজ করেছি, মিডিয়া কিন্তু হ্যাঁ কার্যত মানে বাহ্যত দেখা গেছে যে এক ধরনের স্বাধীনতা আছে, যেটা রাজ্জাকী বললেন যে আমরা তো অনেক কথা বলতাম সংসদে, এবং শেখ হাসিনা বলতেন, সবই তো টকশোতে বলা হয়, কিন্তু কার্যত কিন্তু সেই স্বাধীনতা ছিল না। মিডিয়া কিন্তু বন্ধ করা হয়েছে। শাপলা চত্বরের ঘটনা সরাসরি সম্প্রচার করার জন্য আপনার ইসলামী টিভি, দিগন্ত টিভি বন্ধ করা হয়েছে, পরবর্তীতে বিভিন্ন পত্রিকা বন্ধ করা হয়েছে। এবং গোয়েন্দা সংস্থা আপনার যেভাবে প্রত্যেকটা টেলিভিশনের জন্য একটা সেল করে, মানে আপনার বিভিন্ন বিমান বাহিনী, তারপর আপনার এই নৌবাহিনী এবং আর্মি থেকে মেজর, ক্যাপ্টেন, এদেরকে নিয়োগ করা হতো। সারাদিন এরা মনিটর করতো, টকশো থেকে গেস্ট হবে অনেকে, যেমন নুরুল কবির, কয়টা টকশোতে আপনারা তার দেখেছেন শেষের দিকে? আসিফ নজরুল, কয়টা টকশোতে দেখা গেছে? কারণ পুরোপুরি বলা হয়েছিল, নিষিদ্ধ করা হয়েছিল এদেরকে যেন টকশোতে নেওয়া, এদেরকে নেওয়া হয়নি। কিন্তু কারণ এরা সাহস করে
অনেক সত্য কথা বলতেন, যারা হয়তো অনেকটা মেপে কথা বলতেন। তো সেই হিসেবে মিডিয়াও কিন্তু এক ধরনের দমন করা হয়েছে মিডিয়া, হ্যাঁ। আর খুন খুন তো বললাম, তো এখন সেই জিনিসগুলো সামনে আসছে এবং বদরুদ্দিন উমরের রেফারেন্স ছাড়াও বলা যেতে পারে, উনি তো অবশ্যই উনি বিদগ্ধ পণ্ডিত, সেই হিসেবে ওনার কথার যথেষ্ট গুরুত্ব আছে। তো সেই কথার সূত্রপাত ধরেও এখন যারা বিচারের জন্য যাচ্ছেন, সে বিচারটা হবে সেটাই সবাই আশা করে। কারণ ভবিষ্যতে যদি এটা না হয়, সবাই যে কথা বলে যে রাজনীতিতে এখন ধরেন এই যে সংস্কারের কথা হচ্ছে, অনেক কিছু আমরা সামনে নিয়ে এসেছি, উচ্চকক্ষ, নিম্নকক্ষ, পিআর, ফেসিবাদ যাতে ফিরে না আসতে পারে, এই জন্য দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত, যে ভবিষ্যতে যারা আসবে ক্ষমতায় তারা যাতে মনে করে যে গোয়েন্দা সংস্থাকে আমি ব্যবহার করা যাবে না, আমার নিজস্ব স্বার্থের জন্য গোয়েন্দা সংস্থা রাষ্ট্রীয় নিরাপত্তা বিধান করবে, আমার স্বাধীনতা সার্বভৌমত্ব কে নিরাপদ করবে, কিন্তু জনজীবনের নিরাপত্তাকে বিঘ্নিত করবে, আপনার তার বক্তব্য পছন্দ হবে না, তার মত প্রকাশ পছন্দ হবে না, আপনি তাকে গায়েব করে দেবেন, গুম করবেন, এটা তো হতে পারে না। আপনি টেলিভিশন চ্যানেলগুলোর ওই সময় দায়িত্বপ্রাপ্ত যারা ছিলেন নিউজের, তাদের সাথে আলাপ করে দেখবেন যে প্রত্যেকটা চ্যানেলের নিউজ পছন্দ হয়নি, তাদেরকে নিয়ে গেছে, অনেকে দেশ ছাড়া হতে বাধ্য হয়েছে, অনেক সাংবাদিক। আপনি খোঁজ নিয়ে দেখবেন অনেক রিপোর্টারকে, আপনি জানেন যে যারা প্রবাসে আছে তাদের অনেকেই কিন্তু মিডিয়াতে ছিলেন, কিন্তু তারা শেষ পর্যন্ত থাকতে পারেননি, তাদেরকে এক ধরনের মুস্তেকা দিয়ে অথবা বাধ্য করা হয়েছে দেশ ছাড়ার জন্য। এগুলো তো হয়েছে, মিডিয়ার ক্ষেত্রে হয়েছে, ব্যবসা বাণিজ্য সব কিছু, ব্যাংক দখল করা হয়েছে, কতগুলো 5টা ব্যাংক একটা ব্যক্তির হাতে তুলে দেওয়া হয়েছে রাতারাতি, কাগজপত্র সব তৈরি করে সই করে তাদেরকে হাতে তুলে দেওয়া হয়েছে, হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে। খালি আপনি এই রাজনৈতিক দলন বলেই হবে না, আর্থিকভাবে দেশটাকে ধ্বংস করে দিয়ে যাওয়া হয়েছে, যেটা এখন পর্যন্ত দেশ কিন্তু সেই এক পথে যেতে পারে নাই। কিন্তু এখনই কিন্তু একটা মানে টানা পড়েন সংকটের মধ্যে দিয়ে দেশ যাচ্ছে, কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানো হয়েছে, পুলিশকে পুরোপুরি দলীয়করণ করা হয়েছে, সামরিক বাহিনীকে এক ধরনের মানে দলীয় ইয়াতে নিয়ে যাওয়া হয়েছে। এগুলো তো হয়েছে, এগুলো মানে দিবালকের মতো সত্য। জি, নিশ্চয়ই। আবহাওয়ার রাজ্যে কি আমরা শুনছিলাম ওনার জনাব খায়রুল আলম মুকুলের কাছ থেকে। আমরা এখন জুলাই যে সনদ, সেই সনদ নিয়ে এইটা প্রসঙ্গে একটু মূল্যায়ন করি আমি ওনার সাথে, মানে আমি একটু উপমা দিয়ে বলতে চাই, মানে আসলে উনি কি চেহারাটা আমাদেরকে দেখায় গেছেন আর কি। শেখ হাসিনা কিন্তু দীর্ঘ 12-14 বছর জঙ্গি দমন করছেন, 12-14 বছর জঙ্গি দমন করছেন, কিন্তু উনি 3 তারিখে বা 5 তারিখে চলে যাওয়ার আগ পর্যন্ত কিন্তু জঙ্গি দমন চলমান ছিল। তার মানে এখনো ক্ষমতায় থাকলে 29 সাল পর্যন্ত এটা চলমান থাকতো। তার মানে এটা একটা প্রজেক্ট, এটা একটা প্রজেক্ট। এই প্রজেক্টটা দিয়ে উনি রাজনীতি এস্টাবলিশ করতেন। আবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, যেটা যে মাদকের নামে, সেটাও চলমান থাকতো। এখন কিন্তু দুইটা বিষয় নাই। তার মানে দেশে মাদক নাই তা কিন্তু নয়, কারণ মাদক আপনি যেটা বলে সেটা কখনো বন্ধ হবে না, কারণ সাপ্লাই লাইন যদি ঠিক থাকে আপনি বন্ধ হবে কেন? ওয়াসার থেকে যদি পানি না থাকে আপনি কল ছাড়লে তো পানি বের হবে না। সুতরাং ওই যে সাপ্লাই লাইন যেখানে ছিল, সেই বদুজ্জামান বদি টাইপের মানুষ, তারা তো এখন থেমে আছে, কিছুটা হলেও থেমে আছে। এই থেমে থাকাটার কারণে মনে করুন মাদক একটু কমে গেছে। তার মানে সাপ্লাই লাইন সবসময় ঠিক রাখতো, এদিক দিয়ে লোক ধরতো, এটা ছিল একটা মানে। আরেকটা জায়গা আসেন, তার সময় আমরা দেখছি মুক্তিযুদ্ধের চেতনা, স্বাধীনতার পক্ষের শক্তি, মুক্তিযোদ্ধাদেরকে কিছু বলা যেত না, অর্থাৎ মুক্তিযোদ্ধার কোনো অপরাধ নাই, মুক্তিযোদ্ধা কারাপশন করলো, মুক্তিযোদ্ধা কাভারেজে ভইরা। যেমন কিছুদিন আগে দেখলাম একজন গ্রেপ্তার করছে আবুল বারাকাত, পত্রিকার শিরোনাম আসে কি জানেন? ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশিষ্ট অর্থনীতিবিদ আবুল বারাকাত গ্রেপ্তার। কিন্তু উনি জনতা ব্যাংকের তসরুপ করছেন, সেই জন্য দুর্নীতি দমন কমিশনের মামলায় গ্রেপ্তার করছেন, এইটা কিন্তু নাই। এই যে বিষয়গুলো, আপনি তো সবশেষে তাকে, আমরা মুক্তিযোদ্ধার চেতনা যারা তারা কিন্তু কেউ দেশে থাকে না, তাদের পোলাপানও বিদেশ থাকে। আর যাদেরকে রাজাকারের বাচ্চা বলা হয়, তারাই এই দেশটায় আছে। গল্প আপনি যতই করেন। 3 নম্বর আসেন, আপনি শেখ হাসিনা যদি আপনি তুলনা করেন, শেখ হাসিনার টাইমটা ছিল কেমন জানেন? শেখ হাসিনা প্লাস 15 লক্ষ প্রশাসনের যে লোক, এরা দুয়ে মিলে ছিল, শেখ হাসিনা সরকার প্রশাসন লোকগুলো মিলে ছিল ইসরায়েল, আর বাকি 18 কোটি লোক ছিল প্যালেস্টাইন। যাচ্ছে তাই ভাবে, যা মন চায় তাই করছে। আপনি প্যালেস্টাইন আর ইসরায়েলের উদাহরণ যদি দেখতে চান বাংলাদেশে, তাহলে শেখ হাসিনার 16 বছরের শাসন আমল আর তখন বাংলাদেশের জনগণের অবস্থা, এই ছিল চিত্র। এই দেশে এই মুহূর্তে বাংলাদেশ সবচেয়ে বড় লাভ হইল, তার মতো একটা সরকারের রিমুভালটা হলো সবচেয়ে বড় বিজয়।
পরে কি হবে না হবে সেটা পরের চ্যাপ্টার। এখন বলেন নেক্সট কোশ্চেন কি? জি, আমরা পরবর্তী প্রশ্নে যাব। সেটাই আমরা জুলাই সনদ নিয়ে কথা বলে সংখ্যা কাটছে কিনা সেটি আলোচনা আসবে। আমরা তার আগে একটা বিরতি নিতে চাই। প্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম, অত্যন্ত প্রাণবন্ত আলোচনা হচ্ছে যে তারেক রহমানের প্রত্যাবর্তন এবং জাতীয় নির্বাচন নিয়ে আমরা কথা বলছিলাম। অতিথি হিসেবে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক অ্যাডভোকেট আবু হানা রাজ্জাকি, রয়েছেন সিনিয়র সাংবাদিক খায়রুল আনাম মুকুল। আমরা দুজনকে নিয়ে আমরা আমাদের শেষ বিরতির পর আবারও কিছুক্ষণের মধ্যে ফিরে আসছি। প্রিয় দর্শক, ইস্পানী মির্জাপুর শুভরাত্রিতে আবার একটা বিরতি নিচ্ছি। ইস্পানী মির্জাপুর শুভরাত্রিতে আমরা শেষ বিরতির পর আবারও ফিরে এসেছি। অতিথি হিসেবে রয়েছেন রাজনীতি বিশ্লেষক অ্যাডভোকেট আবু হানা রাজ্জাকি, রয়েছেন সিনিয়র সাংবাদিক জনাব খায়রুল আনাম মুকুল। আমরা তারেক রহমানের প্রত্যাবর্তন, জাতীয় নির্বাচন নিয়ে কথা বলছিলাম আমাদের আজকের এই আলোচনায়, এবং আলোচনা করতে গিয়ে আমরা নির্বাচন প্রসঙ্গে এবং সংখ্যা কাটিয়ে আইনি ভিত্তির পথে জুলাই সনদ, সেটি আমরা আলোচনা করছিলাম। অনেকগুলি প্রশ্ন আসলে জমা ছিল। ভারতের পররাষ্ট্র সচিব দিল্লিতে সাংবাদিকদের বলেছেন ভারত নির্বাচিত সরকারের সাথে কাজ করতে আগ্রহী, এটিও একটি প্রশ্ন। জুলাই গণহত্যার বিচার, আওয়ামী লীগের বিচার কীভাবে হওয়া উচিত এবং এই বিচার নিয়ে কত দ্রুত করা সম্ভব, সব কিছু মিলিয়ে আপনার বিশ্লেষণ কি? সংস্কার বা এখন যে পর্যায়ে আসছে সেটা হচ্ছে সম্ভবত আগামীকালকে আবার ঐকমত্য কমিশন বসবে আর কি, যে গণভোটের বিষয়ে রাজনৈতিক দলগুলো মোটামুটি একমত হয়েছে, কিন্তু এর প্রক্রিয়াটা কি হবে, যে গণভোট এবং সংসদ নির্বাচন একই সাথে হবে না আগে হবে, এটা নিয়ে এক ধরনের মতানৈক্য এখনও আছে। তো আমি এই প্রসঙ্গে বলতে গেলে একটা গল্পের কথা মনে হচ্ছে। ব্রাহ্মণবাড়ি অঞ্চলে একটি গল্প প্রচলিত ছিল, অনেক আগের ঘটনা, এখন তো কেজির মাপ হয়, তখন ছিল সের। একজন গিয়েছেন হাটে গুড় কেনার জন্য, তো গুড়, অনেক গুড়ের সমাহার, গুড়, তো এখান থেকে উঠাও, এখান থেকে উঠাও, ও বিক্রেতা উঠেই যাচ্ছে। এক পর্যায়ে দেখা গেল অনেক গুড় হয়ে গেছে। জিজ্ঞেস করলো যে আপনি কতটুক নেবেন, বললেন আধা সের। তো বিক্রেতা জবাব দিয়েছে যে এত গুড়ে আধা সের হয় না। এখন আমাদের এই যে সংস্কার, উচ্চকক্ষ নিম্নকক্ষ, গণভোট, গণপরিষদ, পিয়ার, উচ্চকক্ষে পিয়ার চাচ্ছে কেউ কেউ, নিম্নকক্ষ পিয়ার চাচ্ছে কেউ কেউ, উভয় কক্ষে, আবার কেউ হচ্ছে শুধু উচ্চকক্ষে। এই যে একটি অবস্থা তৈরি করা হয়েছে, আজকে 8 মাস চলছে এই সংস্কার কমিশন যে বৈঠক করছে, ঐকমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর সাথে। তো এই 8 মাস সময়, অর্থাৎ বলতে গেলে কার্যত প্রায় 1 বছরের কাছাকাছি এই বিষয়টাই আমাদের কেটে গেল। তো রাজনৈতিক দলগুলোর ভিতরে এক ধরনের থাকবে, মতবিরোধ থাকবে, বিভাজন থাকবে, কে কতটুকু ফায়দা নিতে পারে, সুবিধা নিতে পারে, সে অবশ্যই সেটা দেখবে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে একবারে আমরা এত কিছু করতে চাচ্ছি দেশে, যে দেশে আপনার 54 বছরে এক কক্ষের সংসদে ফাংশন করে না ঠিক মতো। এর ভিতরে আপনার 2 জন রাষ্ট্রপতি হত্যাকাণ্ডের শিকার হয়েছে, সামরিক শাসন হয়েছে, একদলীয় শাসন হয়েছে, সেনা সমর্থিত শাসন হয়েছে, আবার শেষে স্বৈরাচারকে বিদায় করে এখন ইউনূস সরকারের শাসন চলছে। তো এই যে এত বছরও আমরা একটা সংসদকে কার্যকর করতে পারিনি। এখন যদি আপনি আবার উচ্চ কক্ষ করেন এবং সেটা নিয়ে কি এখন আপনি গণভোট যে করবেন, সেটা কিভাবে হবে গণভোটটা? সে কি হারা ভোট হবে? জুলাই সনদ চান কি চান না, তো সেটা কি একসাথেই হবে? তো সেই জন্য কি প্রস্তুত? আর পিয়ার যেটা বলা হচ্ছে, পিয়ার সাধারণ মানুষ, অনেকে বলে যে না সবাই খবর রাখে, আমার তো মনে হয় না সাধারণ মানুষ পিয়ার সম্পর্কে সুস্পষ্ট কোনো ধারণা আছে। তো এই বিষয়গুলোকে জটিল করে ফেলা হয়েছে আমার মনে হয়। আমার মনে হয় সময় দ্রুত বয়ে যাচ্ছে, হাতে কিন্তু কার্যত 4 মাসের কম সময় আছে। এই সময়ের ভিতরে দেখা গেছিল নির্বাচনী ট্রেন, যেটা বলা হয়েছে অনেক আগেই সরকার থেকে, যে নির্বাচনী ট্রেন যাত্রা শুরু করেছে, কিন্তু আমার মনে হয় যাত্রা পথটা খুব মসৃণ না, কিন্তু যে কোনো সময় ট্রেন লাইনচ্যুত হতে পারে, এক ধরনের ধোঁয়াশা। আমাদের আশা নিয়ে অবশ্য থাকতে হবে যে নির্বাচন হবে, এবং আমার মনে হয় প্রফেসর ইউনূস খুব ডিটারমাইন্ড যে উনি নির্বাচন করবেন। এখন সেই নির্বাচন ওনার বক্তব্য অনুযায়ী ইতিহাসের সেরা নির্বাচন উনি উপহার দিতে চান। আবার বিভিন্ন সময় বলেছেন যে শ্রেষ্ঠ নির্বাচন। এখন সেরা না শ্রেষ্ঠ সেটা যেন আমাদের অপেক্ষা করতে হবে, কিন্তু জনমনে কারো কারো সংশয় আছে কিন্তু এখনও, যে শেষ পর্যন্ত নির্বাচনটা হবে কি না। কারণ এখনও যদি আপনার এই সংস্কার নিয়ে এখনও যদি টেবিলে আমরা সময় নষ্ট করি, আমি নষ্ট বলবো না, হয়তো নিশ্চয়ই তারা একটা ঐক্যমতে পৌঁছাবেন, কিন্তু বিষয়টাকে খুব বেশি জটিল করে ফেলা হয়েছে। এটাকে এখন সহজ করা উচিত, একটা ঐক্যমতের জায়গায় আসা উচিত, যাতে নির্বাচনটা সুন্দরভাবে সুষ্ঠুভাবে হয়। কারণ নির্বাচনের বিকল্প কিন্তু কিছু নেই। নির্বাচন যদি ঠিক সময় না হয় এবং ভালো ভোট যদি না হয়, তাহলে কিন্তু দেশ আবার একটা সংকটের মধ্যে, সংকট না শুধু মহা সংকটের মধ্যে পড়ে যাবে আর কি। নিশ্চয়ই আমরা সময় থাকলে আসবার চেষ্টা করবো। আবুল রাজ্জাকি ভাই, আমি বলছিলাম যে এর মধ্যে কিন্তু আবার নভেম্বর এবং ডিসেম্বরেই কিন্তু গণভোট চাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলাম। একটা গণভোটের প্রসঙ্গ এসছে,
এবং সেখানে খায়রুল আনোয়ার মুকুল সাহেব যেটি বললেন সেটি বললেন যে আসলে এটি কি হানা ভোট হবে, যেমন অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে টিক চিহ্ন দেওয়া লাগে কিনা, দু একটা বিষয় আছে যেগুলি মীমাংসিত হয়, নোট অফ ডিসেন্ট যেগুলি দিয়েছে সেগুলি কী হবে। তো আবার নভেম্বরের বা ডিসেম্বরের মধ্যেই ফেব্রুয়ারির আগে এবং তফসিল ঘোষণার আগে জামায়াতে ইসলাম চাচ্ছে যে তারা তখনই এই গণভোটটা হয়ে যাক। আপনার বিশ্লেষণ কি? দেখেন, ব্যক্তিগতভাবে যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন তাহলে আমি বলবো যে আপনি একই সময়ে গণভোট এবং সংসদ নির্বাচন, এটা একটু জটিল আমার কাছে মনে হয়। বাট একই সময়ে গণপরিষদ এবং সংসদ নির্বাচন হতে পারে। গণভোটটায় সিম্পলি ওইটিই আসবে যে জুলাই সনদ বাস্তবায়ন চায় কি চায় না, এটাই গণভোট। হানা টাইপের ৭৭ সালে যেমন জিয়া রহমান সাহেব হানা ভোট করছিলেন, এরশাদ সাহেব করছিলেন একবার, ৯১ সালে একবার হইল, বিভিন্ন বিষয়ে আমাদের ভোট হয়েছে, গণভোট। তো সেখানে যদি আপনি এখন জনগণ বলবে, টার্মটাই তো ভেগ। কেন? ফেব্রুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত যারা বসছেন তা তো জনগণ রিপ্রেজেন্ট করেন। সুতরাং ওখানে জামাতের যে ওপিনিয়নটা, দ্যাট ইজ অন বিহাফ অফ জামাত ফলোয়ার্স। সারা দেশের জনগণ না হোক, জামাত ফলোয়ার্সের পক্ষে। বিএনপি যে ওপিনিয়নটা দেয়, সে বিএনপি ফলোয়ার যারা বা বিএনপির সাথে বিলং করে যারা, তাদের পক্ষে। এতে কোনো সন্দেহ তো নাই, কারণ দল তো তাদের বাইরে যাবে না। তাহলে আপনি এরপরে হানা করতে যাবেন কোথায়? ওই যে সুইং ভোট যাদের 25%, 30%, তো সেখানে সেখানে আওয়ামী লীগেরও তো ভোটার আছে। কথার কথা বলছি, আওয়ামী লীগের 20% ভোটার আছে, রাফলি ধরে নিলাম, কমায় ধরলাম। এরা কি বলবে? এরা জুলাই সনদের পক্ষে থাকবে? অফকোর্স নট, অফকোর্স নট। এখন আসেন, তাহলে আপনি এই জুলাই সনদের মানেই কিন্তু আলটিমেটলি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে পতিত সরকার। আর সেই জুলাই সনদ বাস্তবায়ন যদি হয়, তারপরে যারা ক্ষমতায় যাবে তারা আগের সরকার যেভাবে রাষ্ট্রটাকে ব্যবহার করতে পারছে সেভাবে পারবে না, এতে কোনো সন্দেহ নাই। সুতরাং আপনি যদি এখন এই জুলাই সনদ বাস্তবায়নের জন্য যান মাঠে, আপনি আওয়ামী লীগ, জাতীয় পার্টি মিলে যদি 25% ভোটও থাকে, সেগুলো এটার বিরুদ্ধে পড়বে। কারণ আপনি ভোটাধিকার তো নষ্ট করতে পারবেন না। এইবার আসেন, আপনি যখন জনপ্রতিনিধিদের কথা বলতেছেন, তাহলে আপনি কিন্তু অ্যাকচুয়ালি মাঠে নিয়ে যাচ্ছেন শুধুমাত্র ওই সুইং ভোট যারা দেয়, যারা কোনো দলের সাথে সম্পৃক্ত না, ইন এডিশন জাতীয় পার্টি আর আওয়ামী লীগ। কাজেই দের ইজ এভরি পসিবিলিটি যেটা ফেল করার। 1, 2, যেহেতু চান কি চান না একটা ব্যাপার আছে। আবার নোট অফ ডিসেন্ট দিয়েও গেছেন কেউ। তো ধরা যাক তর্কের খাতিরে যে এটা গণভোট হইল এবং সেখানে গেল, সেখানে তো আবার আলাপ হবে। গণভোট মানে চান কি চান না। এখন দেখা গেল জুলাই সনদ চাই, আমি ধরে নিলাম সে জয়লাভ করছে, জুলাই সনদ বাস্তবায়ন চাই। বাস্তবায়ন তো হয়ে যায় নাই পিছের থেকে, যে আমরা ঐক্যমত হয়ে আসছি, নোট অফ ডিসেন্ট দিয়েই তো আসছে। তাহলে গণভোটের পর আবার আলাপ হবে। নোট অফ ডিসেন্টগুলি তাহলে কি হবে? আবার আলাপ হবে, মানে গণভোটে গিয়ে আবার পেশাল পারবো এগুলো নিয়ে। আমি ফেব্রুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত কিছুই করতে পারলাম না, আবার একটা ভেগ টার্ম গণভোট। আচ্ছা, না হইলে ঠিক আছে, গণভোট আর সংসদ নির্বাচন একসাথে হয়ে গেছে, এবার বাদ দেই, ওত নিয়ে নেই। আপনি কি করবেন? তা তো নির্বাচিত থাকবে। আর গণভোট যদি আপনি আলাদা করেন, সে ফর এক্সাম্পল, মানে এটা বলবে কি যে আপনার বিরুদ্ধে গেলে যে আমি অমুকের দালাল। ভাই, আই এম টকিং অ্যাবাউট বাংলাদেশ। বাংলাদেশের লোক এবং রাষ্ট্র লাভবান হবে কিভাবে, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। সেটা যদি ওই বৌদ্ধ, খ্রিস্টান, হিন্দুর মুখ দিয়েও বেরোয় আসে, আই উইল অ্যাকসেপ্ট ইট। আমি কাউন্ট করবো না যে সংখ্যালঘুতে বলছে। ইফ ইট ইজ বেটার ফর দ্য বেটারমেন্ট অফ দ্য স্টেট অ্যান্ড দ্য পিপল। তো আপনি এখন যদি আপনি আগে গণভোটটা করেন, হা বা না, ধরেন আগে গণভোটে হাই ইয়ে হইল, তাহলে একটা আলাপ চলতে থাকবে। হা যখন হয়েছে জুলাই সনদ চাইবার বাস্তবায়ন করেন, সংসদ নির্বাচন বহু দূর আগে ঠিক করেন। আর আপনি সংসদ নির্বাচন কইরা ফেলান, ওটা তো হয়ে গেল। এখন এদের মশলা দিয়ে কোনো মতো যদি সুইটে দিতে পারি, বাস হয়ে গেলাম সংসদ। এই সমস্ত ফাঁকিবাজি বা জনগণের সাথে প্রতারণা করার ইন্টেনশনটা মানুষের দূর করা উচিত আমি মনে করি। যারা এটা চিন্তা করুক, ভাই, ইউ মাস্ট লাভ দ্য কান্ট্রি এবং তার জনগণ। আপনি একটা স্বাধীন দেশে যখন জনগণের গায়ে বুলেট পড়ে, আপনি বলেন জনগণ নাকি দেশের মালিক, আপনাদের কলিজা টাচ করতেছে না কেন? কারণটা কি?
এতগুলো লোক মারা গেল, এখনো হাজার হাজার আহত হয়ে গেছে, কে ক্ষমতায় যাবে, গিয়ে চিকিৎসা দিবে কেন? একটা লোকও তো অসচ্ছল না, তো আমরা দেখি নাই যে 2-4-5 হাজার লোকের তালিকা কিন্তু একটা বিরাট ফান্ড রেজ করছে 500 কোটি টাকার। সরকার বাদ দিলাম, এই সরকারের তো কোনো কমিটমেন্ট নাই, হি হ্যাজ নো কমিটমেন্ট, সে তো রাজনৈতিক দল না। কে মৌলানা আব্বাস আমি তর্কের ক্ষেত্রে ধরে নিলাম, কিন্তু আমার দল করতে গিয়ে আমার এতজন লোক মারা গেল, কেউ কেউ বলে 427 জন লোক মারা গেছে কোন দলের, আজ পর্যন্ত একটা তালিকাই তো হইল না। তালিকাটা হবে না কেন? রাষ্ট্র কিছু না দিল, দল থেকে দেন, কথার কথা বলছি। 427টা লোকের তালিকা যদি আপনি না করতে পারেন, আপনি রাষ্ট্রকে কি দিবেন? সো দিস ইজ দ্য রিয়েলিটি আই এম টকিং অ্যাবাউট। নিশ্চয়ই। আমি একটা শেষ প্রশ্ন জানতে চাই, আসলে বাংলাদেশের রাজনীতি নিয়ে ভারতের বেশ ভাবনা থাকে, আর আমি বলছিলাম যে ভারতের পররাষ্ট্র সচিব নির্বাচিত সরকারের সাথে কাজ করুন। আসলে ভারত এখন বাংলাদেশের নির্বাচনকে কোন দৃষ্টিতে দেখছে? আচ্ছা, এই প্রশ্নের উত্তর কি আমি দিতে পারবো? এই প্রশ্নের উত্তর দিতে পারবে ভারত। আচ্ছা, এখন আসেন, আপনি যদি আমাকে বলেন যে একটা প্রতিবেশী রাষ্ট্র সে, আমি বহু আগেই বলছি বাংলাদেশের ফরেন পলিসি সবচেয়ে খারাপ যে জিনিসটা সেটা হলো সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয়। ইটস এ ভেগ টার্ম, দুইটা পার্টের অর্থ করেন না। সবার সাথে বন্ধুত্ব আর কারোর সাথে বৈরিতা নয়, অর্থ কি এক না? কারোর সাথে বৈরিতা নয় মানে বন্ধুত্ব, কারোর সাথে সবার সাথে বন্ধুত্ব মানে বন্ধুত্ব হয় নাকি? পৃথিবীর সবার সাথে আপনার বন্ধুত্ব হবে, এটা কি তামাশা নাকি? আপনার সাথে আমেরিকার বন্ধুত্ব হবে, চায়নার বন্ধুত্ব হবে, ভারতের বন্ধুত্ব হবে, সৌদি আরবের সবার সাথে আপনার বন্ধুত্ব হবে। দিস ইজ ভেগ টার্ম। আপনার টার্ম হতে হবে এইরকম যে নাইবারিং ল্যান্ডে যদি আপনি গুরুত্ব দেন, নাইবারিং ল্যান্ডে যদি আপনি গুরুত্ব দেন, আর পৃথিবীতে সবচেয়ে জটিলভাবে কি, পৃথিবীতে বহু দেশ আছে, লম্বা একটা বর্ডার, এই পাশে এক দেশ, এই পাশে এক দেশ, কিন্তু এইরকম একটা বর্ডারওয়ালা দেশ ইট ইজ ভেরি রেয়ার, নাই আমার জানা মতে। যদি না থাকে তাহলে প্রতিবেশীর সাথে আপনার সম্পর্ক রাখতে হবে, কিন্তু গুড আন্ডারস্ট্যান্ডিং এবং বোঝাপড়ার মাধ্যমে। এখন আমি যদি পিঠ পোষে আপনার কাম করতে পারি, আপনি পিছিয়ে ব্যয় করবো কেন? এই দোষ কি ওই দেশের না আমার? আপনি আপনারটা বুঝবেন না, আপনি ওই দেশেরটা নিয়ে কুস্তি লড়তেছেন, কারণটা কি? আপনি তারটা নিয়ে কুস্তি লড়বেন কেন? আপনি আপনারটা দেখেন না। আমেরিকার পাশে কানাডা নাই, তাদের তো অসুবিধা হচ্ছে না, তা আমাদের অসুবিধা হচ্ছে কেন? আপনি একেবারে আবার এখানে বসে ঘোষণাও দেন ভারতের জন্য যা করেছি সারা জীবন মনে রাখবে, বা স্বামী স্ত্রীর সম্পর্ক। আবার কেউ বলছে এগুলো ডিপ্লোম্যাটিক ভাষাই তো না। আমার থিওরি সিম্পল, পৃথিবীর সব দেশের সাথে আপনার ডিপ্লোম্যাটিক সম্পর্ক থাকবে। ডিপ্লোম্যাটিক মানে এটা অনেক অর্থ হয়। ডিপ্লোমেসি মানে মিথ্যার উপর থেকে গিয়ে সত্যে দাঁড়ায়, সত্যের উপর থেকে গিয়ে মিথ্যায় দাঁড়ায়, আর নাইবারিং ল্যান্ডের সাথে থাকবে আপনার স্পেশাল রিলেশন। নিশ্চয়ই নিশ্চয়ই। আমরা শেষ করবো। আপনাকে একদম শেষ মুহূর্তে, যেহেতু আমাদের আলোচনাটা তারেক রহমান প্রত্যাবর্তন নিয়ে, আমরা দেশের মানুষ খুব আগ্রহী, আশাবাদী তিনি নির্বাচনের পূর্বে আসবেন, সঠিক সময়টি এখনও নিশ্চয়ই হয়নি। তো সেই বিষয়ে যদি আবার একটু আপনি আলোচনায় আনেন, যে আসলে তার যে আজকের যে বিবিসিতে তার যে সাক্ষাৎকারটি, সেই সাক্ষাৎকারের মধ্যে মানে অনেক কিছু হয়েছে, অনেক বড়, সেই সমস্ত কিছু আলোচনা করতে হবে। শেষ মুহূর্তে এসে আপনি এই জায়গাটাকে কীভাবে বিশ্লেষণ করবেন? তার ফিরে আসা, তার নির্বাচনে অংশগ্রহণ করা, বিশেষ করে বেগম খালেদা জিয়ার নির্বাচনে অংশগ্রহণ করা, যেহেতু বিগত সময় আমরা দেখেছি যে কয়টি আসন থেকে দাঁড়িয়েছেন প্রত্যেকটি আসনে ব্যাপক ভোটে তিনি জয়লাভ করেছেন। আপনার শেষ মুহূর্তে এই বিষয়ে কিন্তু উনি বলেছেন যে উনি একটি রাজনৈতিক দলের, এই দলকে নিজেকে কর্মী হিসেবে বলেছেন যে সেই হিসেবে তো উনি নির্বাচনে অবশ্যই অংশ নেবেন, কিন্তু আসার বিষয়টা কিন্তু উনি সুস্পষ্টভাবে কিছু বলেননি। যে দ্রুত বললেন, কত দ্রুত? এটা কি 15 দিন, 2 সপ্তাহ, 3 সপ্তাহ, এ মাস, না তফসিল ঘোষণার আগে, না তফসিল ঘোষণার পরে? এটা নিয়ে কিন্তু জনমনে একটা প্রশ্ন রয়েছে যে উনি কেন এখনও আসছেন না। উনি আসলে দলের যে কিছু কিছু সমস্যা তৃণমূল পর্যায়ে হচ্ছে, কিছু কিছু যে অভিযোগ আসছে, সেই বিষয়টা হয়তো আমার মনে হয় নিয়ন্ত্রণ করতে পারতেন। এই জন্য তার দলের নেতা কর্মীরা সহ দেশবাসীর একটা বিরাট অংশ প্রত্যাশা করেছে উনি দ্রুত দেশে ফিরে আসবেন এবং দলের এখান থেকে এক সক্রিয়ভাবে, কার্যকরভাবে উনি খালেদা জিয়া নির্বাচন নিয়ে এটা বিষয়ে বলা যায় যে হয়তো খালেদা জিয়া ওইভাবে, যেহেতু উনি অসুস্থ আছেন, উনি পরিপূর্ণভাবে হয়তো সেভাবে মুভ করতে পারবেন না, বা তো দল পরিচালনায় সক্রিয়ভাবে কোনো ভূমিকা রাখতে পারবেন না। তবে আমার ধারণা যদি নির্বাচনে উনি অংশ নেবেন, এটা আমার মনে হয় আর কি, যে উনি এর আগে যে উনি নির্বাচন হয়েছে বিভিন্ন সময় কিন্তু উনি একটা জেলা থেকে, যেমন এরশাদ করেছেন, রংপুর ভিত্তিক নির্বাচন করেছেন, কিন্তু বেগম খালেদা জিয়া উনি কিন্তু ধরেন ঢাকা, নোয়াখালী, বগুড়া, চট্টগ্রাম বিভিন্ন অঞ্চল থেকে করেছেন এবং সব আসন থেকে কিন্তু উনি
সব সময় বিপুল ভোটে জয়লাভ করেছে। আর সব আসনে যে উনি সবসময় যে আসনগুলোতে তিনি দাঁড়িয়েছেন, হয়তো একটাতে উনি প্রচারণায় গিয়েছেন, বাকি আসনে কিন্তু নিজে প্রচারণা যান নাই, কারণ ওনার একটা ইমেজ, ওনার একটা ভাবমূর্তি কিন্তু অন্যভাবে ছিল। এরশাদের বিরুদ্ধে সে আপসহীন নেত্রী, এবং খালেদা যে বিষয়টা ছিল সেটা হচ্ছে যে এরশাদের পতন ছাড়া কোনো নির্বাচনে আমরা যাব না, এবং সেটা কিন্তু উনি আদায় করে তারপরে কিন্তু নির্বাচনে গিয়েছেন 91 সালে। তো ওনার আলাদা একটা ইমেজ রয়েছে। সেই হিসেবে আমার মনে হয় যে উনি নির্বাচনে অংশ নেবেন এবং সম্ভবত একাধিক আসনে অংশ নেবেন, এটা আমার মনে হয়। জি জি, শেষ করছি, আর সুযোগ দিতে পারলাম না, 10 সেকেন্ড যদি কিছু বলতে চান। আমি সিম্পলি বলবো, তারেক জিয়া সাহেবের কাছে আমার আবেদন হইল, জুলাই চেতনা ধারণকারী তাদেরকে হতে হবে, এবং এই জেনারেশনের কাছে সেই বার্তাটা যেতে হবে যেটা তার বিজয়ের জন্য একটা পথ সুগম করবে। আর সেকেন্ড হইলো, তারেক জিয়া সাহেব আসার ব্যাপারে যে রোড ম্যাপটা দিছে, যে আইডিয়াটা দিছে, আমি ব্যক্তিগতভাবে বলবো, আমি যদি তারেক জিয়া হইতাম, হয় 6-7 আগস্ট 2024 ফেরত আসতাম, না এখন থেকে যে কোনো মুহূর্তে। জি, নিশ্চয়ই আমরা সেই প্রত্যাশায় রয়েছি। প্রিয় দর্শক, আমরা দুজন অতিথির কাছ থেকেই বুঝতে পারলাম, আমরা বেগম খালেদা জিয়াকে দেখেছি, আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাসন আমলকে দেখেছি। সব মিলিয়ে এখন আমাদের ভবিষ্যৎ রাজনীতিতে যারা নেতৃত্ব দিবেন, বিশেষ করে জনাব তারেক রহমান সাহেবের কথা বলা হচ্ছে, আমরা নেতৃত্বের অপেক্ষায় রয়েছি, এবং দেশের শাসন ব্যবস্থায় যাতে আর ফ্যাসিস্টের মতো কোনো রকম শাসন বা শোষণের মতো এরকম দুঃশাসন ফিরে না আসে, সেটা কিন্তু আমরা প্রত্যাশা করি। সে কারণের জন্যই যেটি সবশেষে আমাদের আহ্বানের রাজ্জাকি ভাই বললেন, যত দ্রুত সম্ভব, এবং খারুলার মুকুল ভাই বললেন যত তাড়াতাড়ি সম্ভব জনাব তারেক রহমানের দেশে এসে তার রাজনীতির, তার যে তৃণমূল পর্যায় থেকে আরম্ভ করে উচ্চ পর্যায় পর্যন্ত হাল ধরা, এবং সে হাল ধরার মধ্যে দিয়ে বাংলাদেশের রাজনীতির যে অগ্রগামী দল বিএনপি সেটি এগিয়ে যাবে, এই প্রত্যাশা রেখে আমাদের আজকের ইস্পাহানী মির্জাপুর শুভরাত্রি এখানে শেষ করছি। আমাদের দুজন প্রিয় অতিথি অ্যাডভোকেট আবহাওয়া রাজ্জাকি, জনাব খারুলার মুকুল, আপনার দুজনকে ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা ভালো থাকবেন, সবাই মিলে ভীষণ ভালো থাকবেন।